আসসালামু আলাইকুম। আজ 24শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ 9ই আশ্বিন 1432 বাংলা রোজ বুধবার। আর স্টুডিও গড়িত সময় দুপুর 12টা 2 মিনিট। দূররু হাসর জেজের বই এই মুহূর্তে আর এই অনুষ্ঠান শুনতে লাগবেন বেগুনুরি জানাই প্রীতি ও শুভেচ্ছা। অনরা শুনতে লাগবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও কমিউনিটি এঙ্গেজমেন্ট এন্ড অ্যাকাউন্টেবিলিটি সিইএ টিমর কর্তৃক বাস্তবায়নাধীন ব্রিটিশ রেড ক্রস সাপোর্টেড সিইএএনএসডি প্রকল্প সহযোগিতায় জনপ্রিয় কলিন লাইভ হেলো রেড ক্রিসেন্ট আরাপুনির অনরে প্রচারিত কমিউনিটি রেডিও না 92.2 আজি আরা আলোচনা করিম ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা ও প্রস্তুতি লইয়ারে এই বিষয়গিন লইয়ারে আরা কিভাবে সচেতন হইম স্থানীয় জনগোষ্ঠী পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পন মা যারা আছে তারারে কিভাবে আরা এই বিষয়গিন আরা আজিয়া পুরা আয়োজনের মাঝে আরা তুলি ধরিম আরাতে কিভাবে প্রস্তুতি লওয়া করিব এই অনুষ্ঠান না পরিবেশিত অর কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সিইএ টিমর ফক্কত্তি আজি হাজির আরা দ্বিতীয় পর্ব লয়ারে এই অনুষ্ঠান পুনঃপ্রচারিত হইব আগামী হালিয়া বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর একই সময় একই তরঙ্গত আজিয়া এই বিষয় লিয়ার আলোচনালয় আরা একজন সম্মানিত অতিথির আমন্ত্রণ জানাই আরা পরিচিত আরার অতিথির ফাঁতি আমি ডাক্তার মোহাম্মদ এনামুল হক, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টেকনাফ। আর পুরো অনুষ্ঠান জন্য উপস্থাপন আছে আরা দুজন হারুন রশিদ আর সামিরা। এই অনুষ্ঠানত থাকিব ঘূর্ণিঝড়লৈ কতিকা শ্রোতা অলর মতামত বা জিজ্ঞাসা এবং অতিথির ফাঁতি আলোচনা অনারাও আরার ফাঁতি যুক্ত হইতে পারিবেন স্টুডিও 0188221722 এই নম্বরত প্রশ্ন করিতে পারিবেন অতিথিরে আজের এই বিষয় লইয়ারে জানাতে পারিবেন অনারার মতামত ফেসবুক পেজত। হ্যাঁ আজি আরা ফুনিয়ম আসলে ডেঙ্গু এবং চিকনগুনিয়া বিষয়ে যে ছোটগো কতিকা এই বিষয়গুলি আরে পুরো এই অনুষ্ঠানত টেকনাফ উপজেলার সোয়ান ইউনিয়ন একান পৌরসভার 125 গ্রাম ও উখিয়া উপজেলার 157 গ্রাম এবং বিভিন্ন ক্যাম্পত বসবাসরত মায়ানমার বলপূর্ব বাস্তুচ্যুত নাগরিক সহ প্রায় 7 লক্ষাধিকেরও বেশি শ্রোতা রেডিও সেট মোবাইলের এফএম অপশনত অনলাইন স্ট্রিমিংত এবং কক্সবাজার জেলার অন্যান্য উপজেলা সহ পৃথিবীর যে কোনো প্রান্ততে অনলাইন স্ট্রিমিংত শুনতে লাইকন আর পাশাপাশি আর এই অনুষ্ঠান একযোগে রেডিও নাফর ফেসবুক পেজতি সম্প্রচারিত যারা সাইতো লাইকন শুনতে লাইকন তারা আরো একবার স্বাগত জানাই। শ্রোতা মণ্ডল, শুরু হইল বাংলা বর্ষপঞ্জির সপ্তম মাস আশ্বিন। শরৎকালের প্রথম মাস হিসেবেই আশ্বিনের আগমন। আর এই মাসের শুরুতেই প্রকৃতি বদলাই যাইতে থাকে এক অনন্য রূপত। ভরা শরৎ স্নিগ্ধ আলু, নীল আকাশত বেশি বেড়ানো সাদা মেঘ আর কাশফুলত ভরা মাঠ বেগ মিলাই আশ্বিন মাস যেন প্রকৃতির এক শান্ত ভাব। এই সময়ত বৃষ্টি ধীরে ধীরে কমতে থাকে, তবে এই সময়তো ডেঙ্গু জ্বরের প্রকোপও দেখা যায়, যা এডিস মশার মাধ্যমে ছড়া। এবার বর্তমানত বাংলাদেশের একখান বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দেয়। বর্ষাকালত এই রোগের প্রকোপ বেশি দেখা গেলেও বর্ষা পরবর্তী সময়ে এর আক্রান্তর হার উদ্বেগজনক। আজ আর আলোচনা করি অতিথির ফলে বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গু রোগের পরিস্থিতির স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উপর ডেঙ্গু রোগ কি ধরনের প্রভাব ফেলার এবং কিভাবে কেনগুলি আর সচেতন থাকিতে পারি ডেঙ্গু এবং চিকনগুনিয়া রোগতো এবং এর চিকিৎসা বিষয় নিয়ে। হ্যাঁ শ্রোতা মন্ডল পাশাপাশি আরা চিকনগুনিয়া বিষয় লই আরা আলোচনা করিম আজি অতিথির হাসতে জানিম আরা প্রথমে উগা ছোট্ট করি কতিকা ফুনিয়েই। হ্যাঁ, বর্তমান সময়ে বাংলাদেশ সহ বিশ্বের বোধ দেশও বিভিন্ন ধরনের মশাবাহিত রোগত আক্রান্ত। এর মধ্যে ডেঙ্গু ও চিকনগুনিয়া অন্যতম। উভয় রোগই এডিস নামক মশার হরর মাধ্যমে ছড়া এবং শরীরের মারাত্মক ক্ষতিকর হতে পারে। এই দুইয়ান রোগের প্রকোপ সাধারণত বর্ষাকালে এবং বর্ষার পরবর্তী মাসত দেখা যায়। সময় মতো চিকিৎসা নললে ডেঙ্গু বা চিকনগুনিয়া প্রাণঘাতীও হতে পারে। আধুনিক জীবনযাপন, পরিবেশ দূষণ ও জনবসতির অনিয়ন্ত্রিত সম্প্রসারণের ফলে বর্তমানত বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ বাড়ি গিয়ে বিশেষ করে মশাবাহিত রোগসমূহ এখন জনস্বাস্থ্যের অন্যতম বড় হুমকির পরিণত হয়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া এই তালিকায় শীর্ষ স্থানত আছে। দুয়ানুই এখনো কোনো নির্দিষ্ট টিকা বা প্রতিষেধক বাইন্য, তবে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি। গড়ের আশেপাশে জমি থাকা পানি পরিষ্কার রাখা যেন এডিস মশা বংশ বিস্তার করিতে পারে। এই সময়ে ঝড় স্বাভাবিকর চেয়ে বেশি হলেও দ্রুত হাসপাতালত রোগীদের লই যা করিবে এবং ডাক্তারের পরামর্শ ওষুধ এবং বিশ্রাম গ্রহণ করা করিবে। হ্যাঁ আরা অতিথিলে আলোচনা শুরু করিম আরা জিয়ান ফুনিলাম আসলে কতিকার মাঝে আরার পরিবেশের ফাঁতি এই যে রোগর ফাঁতি বিশেষভাবে সম্পর্কিত জিয়ান অনরা হন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন পাশাপাশি এই যে অনর বর্ষাকালীন সময়ে বর্ষা পরবর্তী সময়ে চারমিকা যে পলিথিন এবং ময়লা আবর্জনার কারণেও কিন্তু এই ধরনের অসুখ বিসুখ কারণ অনরার মতে যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যে দুয়ানি কিন্তু মশাবাহিত রোগ এই দুই ধরনের রোগের লক্ষণ কিন্তু কি আর যদি শ্রোতা বন্ধুরা অনেক হইতাম। ধন্যবাদ। আসলে
দুই ধরনের অসুখ যিবা ডেঙ্গু এবং চিকনগুনিয়া আর টেকনাফ তথা সারা বাংলাদেশত যিবা এখন দেখা যায় ইয়ান হইতে যদিও আর বর্ষাকালে একটু বেশি হইল এখন যেহেতু বর্ষার কমি যার গই আস্তে আস্তে একটু কমিয়ে আইয়ে তারপরেও কিন্তু এখনো উদ্বেগজনকভাবে রয়ে গিয়ে গই ইয়ান হইতে আসলে ডেঙ্গু এবং চিকনগুনিয়া দুয়াই কিন্তু মশাবাহিত রোগ বিশেষ করে আর যে এডিস মশার কারণে এ ধরনের অসুখ কিনাও চিকনগুনিয়া এবং ডেঙ্গু দুই ধরনের অসুখই হয়ে থাকে। তবে এর মধ্যে লক্ষণ কি লক্ষণ কিনা হইলে আসলে চিকনগুনিয়া ডেঙ্গুর লক্ষণ কিন্তু খুব কাছাকাছি বিশেষ করে দিনই গিয়ার মধ্যে অসুখের মধ্যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মধ্যে প্রচণ্ড পরিমাণ জ্বর থাকে, বমি থাকে, মাথা ব্যথা থাকে, তবে শরীরে কিছু কিছু অংশে র্যাশ থাকে। তবে এর মধ্যে চিকনগুনিয়াতে ব্যথার পরিমাণ একটু বেশি থাকে এবং র্যাশও একটু পরিমাণে বেশিও। তবে তার রুচির ভাব পান ভালো থাকে, মোটামুটি খাওয়া দাওয়া গরিব পারে। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় কি ডেঙ্গুর ব্যথা গান হইলে নির্দিষ্ট গিরা গিরা বেশি ব্যথা, নির্দিষ্ট একটা বড় বড় জয়েন্টত ব্যথা এবং র্যাশ মাঝে মধ্যে ন। তবে ডেঙ্গুর মধ্যে রুগী কিন্তু চিকনগুনিয়ার তুলনায় ডেঙ্গুর মধ্যে রুগী দুর্বল বেশিও। বিশেষ করে দেখা যায় কি তার কি একদম রুচি নষ্ট হয়ে যায়, খাবার খাই না পারে, কিছু খাবার খাইলেই বমি করে। এই যে ধরনের লক্ষণ কিন্তু দেখিয়ে আরা বুঝিত পারি যে আসলে তার চিকনগুনিয়া নে ডেঙ্গু। এছাড়া যদি লক্ষণের উপরে ভিত্তি করে যদি পরীক্ষা নিরীক্ষা করলে স্পেসিফিক ভাবে বোঝা যায় আসলে চিকনগুনিয়া নাকি ডেঙ্গু। হ্যাঁ, আরেকখান বিষয় জানতে চাই স্যার, ডেঙ্গু এবং চিকনগুনিয়া কেন করে ছড়া আর এই রোগ কি ছোঁয়া আছে কিনা? ইয়ান হইতে আসলে ডেঙ্গু এবং চিকনগুনিয়া দিনেই মশার মাধ্যমে ছড়া। আসলে ইয়ান আসলে এভাবে ছোঁয়া ছুঁই ন, কিন্তু জিনিসটা হইতে কি ধরনের যেন মনে করেন আতুন ডেঙ্গু হই অথবা চিকনগুনিয়া হই কোনো এডিস মশা যদি আর আহে খামর দেয়, খামর দেওয়ানোর পরে আতুন যাই যদি মনে করেন অনরে বা অন্য আদার্স যে কোনো ব্যক্তির যদি খামর দেয় তখন কিন্তু আতুন জীবাণু লই এরে উড় এভাবে ছাড়ায়। এই জন্য জীবাণু ছাড়ানোর বাহক হইলে মশা, কিন্তু এভাবে কিন্তু ডেঙ্গু ছড়ায়। এখানে কিন্তু ছোঁয়া ছুঁই ন, একজন মিশিলে কুয়াতে খাবার দাবার খাইলে একসাথে থাকিলে এখনো এ ধরনের ন, কিন্তু মশাই কিন্তু আক্রান্ত ব্যক্তির রক্ত শুষিয়ে যদি আবার আক্রান্ত ছাড়া ব্যক্তির যদি খামতে তখন কিন্তু এভাবে ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া ছড়া। এই রোগগুলো স্যার সাধারণ মানুষজনের কেন করে সচেতন করে পারিব? ইয়ান হইতে আসলে ওই যে প্রথমে জিয়ান অনার কতিকা হইয়ান কতিকার মধ্যে কিন্তু উল্লেখ আছে ইয়ান হইতে আসলে আর পরিষ্কার পরিচ্ছন্নতা তা করিব যে কোনো একদিন যেন আর মানুষ বসবাস করতে গেলে কি লাগিব, হাত এখান গড় লাইব, হাত এখান পরিবেশ লাইব। এ ধরনের ওই মশাবাহিত যত জীবাণু আছে এর মধ্যে বিশেষ করে এডিস মশায় কিন্তু স্বচ্ছ পানির মধ্যে বংশবৃদ্ধি করে। আর যদি যে কোনো জায়গায় বাড়ির আঙ্গিনা আশপাশ যদি পরিষ্কার রাখি যেন আর বহু সময়ের মধ্যে গড়ের সৌন্দর্য লা বলে আমরা কিন্তু ফুলের টব ইউজ করি, বহুত কিছু করি, ফুলের টবের মধ্যে আমরা পানি দিয়ে রাখি, স্বচ্ছ পানি যদি থাকে তখন কিন্তু দেখা যাতে ঘরের ভিতরে আর ফুলের টবের মধ্যেও কিন্তু বংশবৃদ্ধি করিতে পারে। ইয়ান আল্লাহ নিয়ম হইতে স্বচ্ছ পানি জমে এ ধরনের কোনো কিছু রাখানো যাইব, পরিষ্কার পরিচ্ছন্নতা করবে। এ ধরনের যদি আরা যদি তার যদি পরিবেশ বাঁচিবার যদি তার আবাসস্থল যদি ঠিক না থাকে তাহলে সে কিন্তু বংশবৃদ্ধি করি না পারিব। জি, আর হাসে একজন শ্রোতা সংযুক্ত হইতে স্যার। জি, আসসালামু আলাইকুম শ্রোতা, অন্যান্য পরিস্থিতি মতামত বা প্রশ্ন করিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিবগঞ্জপাড়া থেকে বলতেছি। জি। চিকুনগুনিয়া ডেঙ্গু ভাইরাস কিভাবে পার্থক্য করবো? হ্যাঁ, জানতে চাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শিল্পনিয়া ফারা আমাদের এলাকা থেকে যে ভাই প্রশ্ন করছে এটা খুব সুন্দর প্রশ্ন। আগেও আমি ওই আলোচনায় ছিলাম। এটা হলো আসলে চিকনগুনিয়া এবং ডেঙ্গু জিনিসটা হলো আমরা সাধারণত যদি দুইটা জ্বরেরই কিন্তু প্রচণ্ড পরিমাণ জ্বর থাকে, বমি থাকে, শরীরের মধ্যে ব্যথা থাকে, কিন্তু ডেঙ্গুর মধ্যে রুচিটা নষ্ট হয় বেশি। ডেঙ্গুর রুগী সাধারণত কিন্তু খাওয়া দাওয়া একদম করতে পারে না, তার কিন্তু যে কোনো খাবার দিলে বমি আসে, বিশেষ করে সলিড খাবার, শক্ত খাবার, ভাত বা বিরিয়ানি এ জাতীয় খাবার, খিচুড়ি এ জাতীয় খাবার খাইলে তখন আমরা কি পরামর্শ দিই তাকে একটু তরল খাবার খাওয়ার জন্য। আর চিকনগুনিয়ার রুগীর মোটামুটি খাবারের রুচি ঠিক থাকে, কিন্তু ব্যথাটা দুই জায়গায় থাকে। তবে চিকনগুনিয়ার ব্যথা শরীরের পুরা অংশে থাকে, কিন্তু আর ডেঙ্গুর ব্যথাটা বড় বড় জয়েন্টে থাকে। এ ধরনের পার্থক্য। আর এছাড়া স্পেসিফিক পার্থক্য করতে গেলে আর তো পরীক্ষা করা পড়িব। আর যদি NSO ডেঙ্গু কিটস দিয়ে যদি পরীক্ষা করি তাহলে আর ডেঙ্গু পজিটিভ আইয়ে। আর বিশেষ করে আর এখন যেবা চিকনগুনিয়া চলে, চিকনগুনিয়া আসলে কিটসর ইয়ার মধ্যে ডেঙ্গু কিটসর বা এ ধরনের কিটসর মধ্যে NS1 কিটসর মধ্যে ধরানো পড়ে, তখন বোঝা যায় যে আসলে তার চিকনগুনিয়া নাকি ডেঙ্গু। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আরা আলোচনা আছিলাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আরা কিন্তু এই বিষয়ে কিনা আরা টেকনাফোন মাঝে প্রায় ২-৩ মাস এই পুরা বৎসরই কিন্তু অনারার হাসে এইসব রোগীও লাইয়ের। আরা জানি গ্রামীণ একদম প্রান্তিক এলাকার মানুষ এবং বিভিন্ন ক্যাম্পন মাঝে যারা আছে তারা কিন্তু একদম গা জ্বর উঠলে অথবা যেকোনো কিছু হইলে নিজেই ডাক্তার হয়ে যাবে। এর আগে আর আচ্ছা। হাসে একজন সংযুক্ত হইতে স্যার। জি, আসসালামু আলাইকুম শ্রোতা, অন্যান্য পরিস্থিতি মতামত বা প্রশ্ন করিতে পারেন। আসসালামু আলাইকুম। আমার তমুরা। আই জি। জি জি। আইনে যেটা আপু আপনি মানে জরুরি ইয়া সাইড দিনে
বর্তমানে মাটি ধারা জ্বর মাটি ধারে প্যারাসিটামল দিয়ে এসব দিচ্ছিল এই জ্বর কি আসলে চিকনগুনিয়া নাকি এতে কি হন অন্য কিছু যদি ডাক্তার সাহেব একটু বলতেন। ইয়ান হইতে লেজির Scientifically. ফারাতুন যে প্রশ্ন কই যার এলাকারই মানুষ হুম। ও যে প্রশ্ন ও বাচ্চার তুন 104 মতো জ্বর ওরে প্যারাসিটামল বা অন্যান্য ওষুধ দিয়ে আসলে চিকুনগুনিয়া আনে নাকি ডেঙ্গু ইয়ান হইতে আসলে যদি ভাইরাস জ্বর হই থাকে সাধারণত আর তো সিজন ওয়াইজ মৌসুম পরিবর্তনের এখন যেহেতু মৌসুম পরিবর্তনের বৃষ্টি কমি যার করে গরম একটু বাড়ে আবার খুব সকালবেলা দেখিবেন যে একটু একটু হালকা ঠান্ডা লাগে সামনে যেহেতু শীতকাল আইব এই সে মৌসুম পরিবর্তনের সময় জ্বর আর যেবা সাধারণ ভাইরাস জ্বর হয় এ ধরনের জ্বর হয়ে থাকলে 2-3 দিনের মধ্যে জ্বর কমে যাবে জাস্ট শুধু প্যারাসিটামল শরীর একটু মুছাই দিলে একটু খাবার রুচি ঠিক থাকিলে বমি না থাকিলে শরীরের ব্যথা না থাকলে বোঝা যাবে দিবা সাধারণ জ্বর আর যদি দেখা যায় যে জ্বর দিন দিন বাড়ে তার শরীরে প্রচন্ড ব্যথা বমি আর খাইনে বাড়ে তখন কিন্তু হাসপাতালত যায় যে কোনো একজন ডাক্তার দেখায় আর আউটডোরতে দেখাইতে পারে ইমার্জেন্সিতে দেখাইতে পারে অথবা যে কোনো ডাক্তার দেখায় পরীক্ষা নিরীক্ষা করলে আসলে বোঝা যাবে চিকুনগুনিয়া না ডেঙ্গু জি অসংখ্য ধন্যবাদ আর আবারও আলোচনা ফিরে আরা জানি গ্রামীণ প্রান্তিক এলাকার মানুষ বিশেষ করে ক্যাম্পের মাঝে তারা কিন্তু নিজেরা অনেকেই ডাক্তার সাজে যেন কিছু খারাপ লাগিলে অথবা একটু গার গরম যে কোনো কারণে হোক তারা ফার্মেসি রেটে যাই আর কিছু ওষুধপত্রী লোক দেখা যায় যে অনেক সময় এই ওষুধের খাওয়ানোর কারণে আবার অনার কাছে একদম শেষ সময়ের মাঝে যেতে একদম খুব জটিল অবস্থা হয়ে যাগই আসলে শরীরের কত পরিমাণ তাপমাত্রা দেখা দিলে অনার কাছে অন্যান্য জরুরি ইয়ান এই দেখি আসলে আরা শরীরের উপর স্বাভাবিক তাপমাত্রা থাকে আরা শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত আরা হইতে 98.2 ডিগ্রি ফারেনহাইট যদি দেখা যায় দেখি অনর 100 পর্যন্ত টেম্পারেচার আছে এনে একটু বাইরে জ্বর তো 100 কাছাকাছি জ্বর হইতে পারে যদি দেখুন তো অনর 102 103 104 মানে 101 ওরে জ্বর মানে বহুত বেশি জ্বর এ ধরনের জ্বর থাকিলে অবহেলা নগরী হুম। ফার্মেসি যাইলে যে কোনো ফার্মেসির কাছে যাইলে কি করবো দেখবো অ্যান্টিবায়োটিক দিব ব্যথা আছে ব্যথার ওষুধ দিব প্যারাসিটামল এই যে দিব আসলে স্পেসিফিক যদি আমি জানিতে পারি কি জ্বর কেন কি হল্লা ওইটা জ্বর কিন্তু নিজে অসুখ নয় আরেকখান অসুখের লক্ষণ জ্বর কিন্তু নিজে অসুখ নয় আরেকখান অসুখের লক্ষণ তার যদি ডেঙ্গু হলেও জ্বর হইতে পারে চিকনগুনি হলেও জ্বর হইতে পারে ভাইরাস জ্বর হলেও হইতে পারে তার এনকি জন্ডিস হলেও জ্বর হইতে পারে টাইফয়েড ফিভার হলেও জ্বর হইতে পারে যে কোনো জ্বর কিন্তু যেহেতু নিজে অসুখ নয় আরেকখান অসুখের লক্ষণ সুতরাং জ্বর আইলে মাত্র ফার্মেসিতে ওষুধ খাওয়ানো উচিত নয় জানি জ্বর যদি অনার মিনিমাম 99-100 পর্যন্ত আইয়ে তাও প্যারাসিটামল খাই থাকতে পারিবেন যদি দেখুন তো 103-104 জ্বর অতিমাত্রায় জ্বর বাচ্চা অথবা বড় মানুষ যারাই আছি জ্বরে একদম শর্টফট করে তখন তৎক্ষণাৎ অন্তত মিনিমাম একজন এমবিবিএস ডাক্তার দেখাই সরামন্ন হইয়ে ওষুধপত্র হন অথবা পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করার না উচিত জি আর হাসা আরেকজন শ্রোতা সংযুক্ত হতেছেন জি আসসালামু আলাইকুম শ্রোতা ওনার পরিস্থিতি মতামত বা প্রশ্ন জানাতে পারেন আসসালামু আলাইকুম আমি সাহিদ বলতেছি তোমার মানুষগুলিয়া বাস থেকে জি ওয়ালাইকুম আসসালাম আমার জানা গেছিল যে 5 বছরের বছরের মৃত্যু এবং পরবর্তীতে ডেঙ্গু চিকুনগুনিয়া হলে আমরা কিভাবে আশঙ্কা রাখতে পারি জি অসংখ্য ধন্যবাদ আচ্ছা আরা মারিশ বনিয়া থেকে মনে হয় হুম। আমার যে ভাই প্রশ্ন করছে এটা হলো খুব সুন্দর একটা প্রশ্ন বিশেষ করে ডেঙ্গু বা চিকুনগুনিয়া যদি প্রেগনেন্ট মা এদের যদি হলে তাহলে কি ধরনের চিকিৎসা করবে হ্যাঁ এটার একটা উত্তর হইলো আসলে যদি যেহেতু যে কোনো প্রেগনেন্ট মার ক্ষেত্রে আমরা ডাক্তাররাই কি বলি যেন ওর একটু বাড়তি যত্ন নিই বাড়তি যেহেতু সে নতুন একটা অতিথি নিয়ে আসবে অদূর ভবিষ্যতের প্রজন্ম নিয়ে আসবে তার মাকে আমরা একটু বাড়তি খাবার একটু আয়রন ক্যালসিয়াম ঠিক মতো খাই যা তার একটু সুস্থতা যেন একটু বাড়ি কাজ না করে মানসিকভাবে যেন সে প্রেশারে না থাকে এ ধরনের কিন্তু আরা পরামর্শ দিই এ ধরনের রুগী যেহেতু তার বাড়তি খাবার খাওয়া পরে আরা কি হয় সাধারণত স্বাভাবিক খাবার তারা এক মুঠ খাবার বেশি খাই ফেললা যেহেতু অতিথি বাচ্চা যে আছে বাচ্চা যেহেতু মার মাধ্যমে তার কিন্তু খাবার গান জোগাড় করিব ওই হিসাবে জিয়ান পরামর্শ আনা হইতে এ ধরনের রুগী যে কোনো কারণে প্রেগনেন্ট মা যদি যে কোনো কারণে ডেঙ্গু বা চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে থাকে তৎক্ষণাৎ ঘরে বই না থাকি হাসপাতালে শরণাপন্ন হয়ে প্রয়োজনে হাসপাতাল ভর্তি রাখি চিকিৎসা করানো উচিত হ্যাঁ আসলে আরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আছে শ্রোতা বন্ধু ওনারা ফোনতো লাইকন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যাকাউন্টেবিলিটি সিইএ টিমর কর্তৃক বাস্তবায়িত ব্রিটিশ রেড ক্রস সাপোর্টেড সিইএ এনএসডি প্রকল্প সহযোগিতায় জনপ্রিয় কল ইন লাইভ হ্যালো রেড ক্রিসেন্ট আরা ফোনের অনরে আজ আরা আলোচনা করি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধির লাই ফোনো লাইভ অনুষ্ঠান অনারাও সংযুক্ত ফারণ আর স্টুডিওর মোবাইল নাম্বার 018822 এই নম্বরের মাঝে আর আরেকজন শ্রোতা সংযুক্ত আরা করি জি আসসালামু আলাইকুম শ্রোতা ওনার পরিস্থিতি মতামত বা প্রশ্ন জানাতে পারেন জি ওয়ালাইকুম আসসালাম আমি জোরালো করতেছি ব্যাপারে থেকে এখানে তো ম্যালেরিয়া চিকিৎসা দেখি ডেঙ্গু আর
চিকুনগুনিয়ার চিকিৎসা কি এখানে পাওয়া যায় কিনা সেন্ট মার্টিনে? জি, সেন্ট আচ্ছা মার্টিনের ধন্যবাদ। সেন্ট মার্টিনে হুম, যে প্রশ্ন করছে এটা হলো সেন্ট মার্টিনের মধ্যে ম্যালেরিয়ার চিকিৎসা হয়, ডেঙ্গু আর না ডেঙ্গু এবং চিকেনগুনিয়া চিকিৎসাও সেন্ট মার্টিনে হয়। ওইখানে আমাদের একজন মেডিকেল স্ট্যান্ড আছে। তবে সেন্ট মার্টিনের জন্য একটা আপনার এই অনুষ্ঠানের মধ্যে সুখবর দিতে পারি, এটা হলো আগামী কিছুদিনের মধ্যে আমাদের ওই যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে সেন্ট মার্টিনের একটা চুক্তি হয়েছে। ওখানে কিন্তু আমাদের বেশ কিছু বিশ্বজ্য হাসপাতাল পূর্ণাঙ্গভাবে আমরা ওখানে আউটডোর এবং ডেলিভারি সেন্টার সবগুলো আমরা চালু করবো ওখানে, আগামী মাস থেকে চালু হবে। আর এছাড়া এখনও ওখানে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া চিকিৎসা আছে। অসংখ্য ধন্যবাদ অনর মাধ্যমে যে আরা এই যে লক্ষ্য শ্রোতলর হাসে যে এই মেসেজ সিন আরা পৌঁছে দিতে পারে ইয়ানে আরা সার্থকতা অনারা যে আরার হাসে আইন আরার সময় দন নিশ্চয় শ্রোতা বন্ধু বল অনরার মাধ্যমে অনর হতার মাধ্যমে তারা মানে অনর উপকৃত অর এবং জানিত পারের বলি তারা আরার লই এই সংযুক্ত গিন আরা তৈলে আলোচনাত ফিরি যায় আবার জি স্যার হাসে জানতেছেন যে নবজাতক বা 2 বছরের কম বয়সী শিশু যদি ডেঙ্গু বা চিকুনগুনিয়া রোগত আক্রান্ত হয় তখন তার লাই কি ধরনের চিকিৎসা গ্রহণ করা উচিত? ইয়ার হইতে আসলে নবজাতক থেকে 2 বছর পর্যন্ত, বিশেষ করে আরা 2 বছর উল্লেখ করছি এ কারণে একদম ছোট বাচ্চা যারা আরা সাধারণত কি হয় 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াই ফেললা, জন্মের পর তাকে শাল দুধ খাবো হইতে শুরু করি। কোনো অসুখ বিসুখ বা ডাক্তারের পরামর্শ ছাড়া পানি খাওয়ানোরও দরকার নাই 6 মাস পর্যন্ত। 6 মাসের পরে আরা কি হয় তারে বাড়তি খাবার দিবেলা, বাড়তি খাবার এখন দিলে গরর বানাইয়া বাড়তি খাবার পরিবেশের লই যেন অ্যাডজাস্ট হন। 2 বছর পর্যন্ত যেহেতু বাচ্চা নিজের তো হাতে ধরি খাই না পারে আর জনতে খাবার দিয়ে পারে, তখন এই বয়সত বাচ্চা কিন্তু একটু দুর্বল থাকে। এই সময় যদি বাচ্চা চিকুনগুনিয়া বা ডেঙ্গু আক্রান্ত হয় তখন কিন্তু বাচ্চা কিন্তু আরো দুর্বল হয়ে যাবে। এতলা কিন্তু আরো তো বাড়তি যত্ন করা পড়ে, বিশেষ করে ছোট বাচ্চা চিকুনগুনিয়া আক্রান্ত হইলে। আর এখন পরামর্শ এ ধরনের বাচ্চা যদি আক্রান্ত হলে অনা হাসপাতালে ভর্তি রাখিয়ে চিকিৎসা করিবা, কারণ বাচ্চা যেহেতু খাবার কম পাই পারে আর অনেক সময় একটু ফ্লুইড দিলে একটু স্যালাইন দিলে বাচ্চার কিন্তু একটু শারীরিকভাবে শক্তি পায়। এ ধরনের বাচ্চা হাসপাতালে যেন আর তো এখনো হাসপাতালের মধ্যে 1-2 জন এ ধরনের রোগী ভর্তি আছে যারা আরা ভর্তি রাখি চিকিৎসা দির। সুতরাং নাই পরামর্শ দিউন তো এ ধরনের বাচ্চা কিন্তু ওনারা যদি আক্রান্ত হয়ে থাকলে হাসপাতালে ভর্তি রাখি চিকিৎসা করিবেন, তাহলে বাচ্চা দ্রুত সুস্থ হইবে। জি আর হাসে আরেকজন শ্রোতা সংযুক্ত হইতেছেন। জি আসসালামু আলাইকুম শ্রোতা, ওনার পরিস্থিতি মতামত বা প্রশ্ন জানাইতে পারেন। আসসালামু আলাইকুম আম্মা। জি, আই ফোন নাম্বার দিয়ে দিতে। জি আমার যা বয়স 2 মাস না, জি তো আগে আমটাকে মাঝে ওদের তো মামা দেওয়া না হারুতে তো কেঙ্গুল না আবার যাও তো পারবো না অনেক যদি তো এটা মানে বাচ্চাদের না হবে তো ধরো দেখে মঙ্গা ইয়ান জি হইতে আর মার দর্শক শ্রোতা ফল নাম্বার হাতে যে ফোন করছে নতুন ফল নাম্বার অথবা পুরান ফল নাম্বার হইতে পারে। ইয়ান হইতে বাচ্চার বয়স 2 মাস, বাচ্চা টোটালি রেগুলার মার খাঁদে তে বুকের দুধ না পারে। ইয়ান হইতে আসলে সবসময় বাচ্চা খাঁদিলে যে দুধ না পারি এখনো সত্য কথা নয়। ইয়ান হইতে আসলে বাচ্চার খেয়াল করা হরিও তো মাহাত্তন সারাদিনে বাচ্চা কইবার প্রস্রাব করে, দিনে এবং রাইতে মিলি যদি বাচ্চা যদি 6-7 বার প্রস্রাব করে তাহলে বোঝা যাবে যে বাচ্চা বুকের দুধে পেট ভরে। কিন্তু তাহলে বাচ্চা খাঁদে গেলে সাধারণত বাচ্চা 3 মাস পূর্ণ নন পর্যন্ত বাচ্চা কিন্তু খুব বয়ে থাকে। দেখিবেন যে বাচ্চা এ ধরনের ছোট বাচ্চা সাধারণত রাইতের বেলায় নগুমজা, দিনের বেলা গুমজা, রাতে কিন্তু কান্নাকাটি করে। বহু সময় বাচ্চা আছে কি একটু পায়খানা করলেও খাঁদে, পরিষ্কার করাই দিবেল্লা, অথবা বাচ্চা একটু ফসাব করে যে অস্বস্তি লাগে তখনও খাঁদে। এটা লাই মারে যেন পরামর্শ দিও মিয়া নেই দে যদি বাচ্চা দিনে রাইতে 6-7 বার একটু গনায় ফান ডেলি খবর ফসাব করে ডাইভার ফরাই নরাখে ফান এনে যদি স্বাভাবিক খবর ফরাইলে টানা ভিজিলে বুঝি পারিব তো খবর ফসাব করে, যেহেতু বাচ্চা ছোট ফসাব করিব তো কম পরিমাণে। সেই হিসাবে যদি দিনে 6-7 বার যদি টানা ভিজে তাহলে বোঝা যেত বাচ্চা বুকুর দুধে ফেট পড়ে। যদি দেখা যাচ্ছে আসলে 2-3 বার 4 বারের বেশি নর তখন কি করা হবে মাতে একটু পুষ্টিকর খাবার খাওয়া উচিত। বিশেষ করে মা যদি একটু শাকসবজি খায় একটু ফলমূল খায় তখন কিন্তু বাচ্চা আলটিমেটলি বাচ্চার মানে মার বুকুর দুধ বাড়িবে, তখন বাচ্চা বুকুর দুধ পাইবে। জি অসংখ্য ধন্যবাদ আসলে মার শারীরিক সক্ষমতার উপরে ভিত্তি করে কিন্তু এই মার পুষ্টির কারণে এই বাচ্চা দুধ তিন মা পাই যদি থাকে যথার্থ পুষ্টিকর খাবার খায়, পুষ্টিকর খাবার মানে এই নয় যে দামি খাবার খাবার হেন ন আর যেন বাজার মধ্যে প্রচুর পরিমাণ আর ছোটো মাছ পা, ছোটো মাছের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিনও আছে, পুষ্টিগুণ সমৃদ্ধ আছে। যেন আর মৌসুমি যে ফলমূল কিন আছে এখন মৌসুমি ফলমূল কিন খাইব, অথবা এই যে শাকসবজি বিশেষ করে এই যে লাল শাক আর কর্মী শাক বিভিন্ন শাক জিন আছে প্রচুর পরিমাণে মিনারেলস আছে। তাহলে বুকর দুধ তৈরি করতে গেলে আত্মন পুষ্টিকর প্রত্যেকটা উপাদান দরকার। এই জন্য বিশেষ করে এই যে লাউ আগাম লাউ আসে বাজারে লাউ খাইলে কিন্তু বুকুর দুধ বাড়ে। এ ধরনের সব শাকসবজি যদি প্রচুর পরিমাণ খা, একটু যদি মাঝে মধ্যে সক্ষমতা থাকিলে একটু মাছ মাংস যদি খা তাহলে কিন্তু বাচ্চা যথেষ্ট বুকুর দুধ পাইব। তবে আর খেয়াল করা করিব বাচ্চা আসলে সারাদিনে খাবার প্রস্রাব করি আনকা খেয়াল করা করি।
অসংখ্য ধন্যবাদ অনরে আর শ্রোতা বন্ধু ওলর নানান রকমের প্রশ্নের আসলে আরা অনে যে উত্তর দিয়ে পরামর্শ দিতে লাগুন আর শ্রোতা বন্ধু ওল নিশ্চয়ই উপকৃত আরা তাহলে আবারও আরা যে আরা আজ নির্ধারিত বিষয় যে আছে ইয়ানোর মাঝে আলোচনা না ফিরে আসলে কোন অঞ্চলের মানুষই বেশি ঝুঁকি থাকে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হইবার লাই। এটা আসলে যেটা মানুষ বেশি গাতাগাতি করে থাকে, বিশেষ করে আর ক্যাম্প জিন আছে, বিশেষ করে খেয়াল করি সেভেন আর ওই টেকনাফের মধ্যে প্রায় 7টা ক্যাম্প আছে, রেজিস্টার ক্যাম্প সহ। উকিয়ার মধ্যে 20-21টা ক্যাম্প আছে। দেখা যাবে আর টোটাল টেকনাফ আর উকিয়াতে জনসংখ্যা যদ্দূর তার পরিমাণ মানুষ কিন্তু এই অনর এই মানে 27টা ক্যাম্পের মধ্যে থাকে। টোটাল 27টা ক্যাম্পের জনসংখ্যা আর টেকনাফ উকিয়ার টোটাল জনসংখ্যার সমান। তাহলে দেখিবেন যে এই ক্যাম্পের মধ্যে যেহেতু গাদাগাদি করে থাকে, ওই তো দেখা যায় দেখি একটু ওই কাপড় চোপড় ধোয়ানোর পরে পানি ফেলেবারও জায়গা নেই, নির্দিষ্ট জায়গাত ফেলে। এ ধরনের যে অপরিষ্কার জায়গা থাকে, অথবা আরো যে নিচা অঞ্চল আছে, বিশেষ করে হয়তো একটু বৃষ্টি হলে পানি জমি থাকে, এ ধরনের এলাকা কিন্তু ঝুঁকিপূর্ণ। আর অথবা যেটা একটু বন জঙ্গল আছে পাহাড়ের আশেপাশে, তারা যারা থাকে, যেহেতু পাহাড়ের মধ্যে সবসময় পরিষ্কার করা সম্ভব নয়, অথবা একদম নিচু জায়গা যেন আগে হইলাম হইলে নিচু জায়গা যেটা একটু বৃষ্টি হলে পানি জমে, এই জায়গায় কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ। জি, আর একটা প্রশ্ন করছিলাম স্যার, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া জ্বরত আক্রান্ত রোগীর লাই কি একই ধরনের চিকিৎসা প্রয়োজন হয় নাকি ভিন্ন ভিন্ন চিকিৎসা দরকার? এটা আসলে চিকনগুনিয়া মোটামুটি চিকিৎসা একই ধরনের, তবে কিছু কিছু ক্ষেত্রে আরা বিশেষ করে চিকনগুনিয়ার যেহেতু একটু ব্যথা থাকে, তখন আরা অনেক সময় ফুলা থাকে শরীরের, এই ফুলা কমিবার লাগলে আরা কিছু মাঝে মধ্যে ক্ষেত্রে বিশেষ আরা স্টেরয়েড ইউজ করি, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে তেমন একটা ইউজ না করি। আর মোটামুটি চিকিৎসা খাঁচা আছে, একই ধরনের চিকিৎসা, সিস্টেমেটিক চিকিৎসা। আসলে তার অসুখ হওয়ার পরে কোন ধরনের যা রুগী যদি দেখা যাক দেখি তার প্রচুর বমি করে, তখন আগে হয়তো বমির ট্যাবলেট দেওয়া করে বা বমির ইঞ্জেকশন দিই, অথবা রুগী একদম খাই না পারে তখন আরা কিন্তু স্যালাইন দির ভর্তি রাখি এর, অথবা ঘরের মধ্যে স্যালাইন দির। রুগী যদি দেখা যাতে বমিও নগরের, তাহলে এই ওনার মোটামুটি খাই পারে, তখন তো আর তো না আসলে তার বমির ইঞ্জেকশন বা স্যালাইন দরকার নাই। আসলে আনলে রুগীর ধরন বুঝিয়ে আরা চিকিৎসা গান দিয়ে থাকি। আচ্ছা, এইসব রোগ প্রতিরোধে আসলে পারিবারিক এবং সামাজিক কি কি পদক্ষেপ লওয়া উচিত? আসলে এ ধরনের রোগ যেহেতু আরা এখন ডেঙ্গু চিকনগুনিয়া, যদিও চিকনগুনিয়া আরা এই বছর পরিচিত ওই দিয়ে আরা চিকনগুনিয়া অসুখ লই। আগে কিন্তু আরা টেকনাফ আর উকিয়া বা কক্সবাজার এই অঞ্চলত আরা চিকনগুনিয়া বেশি একটা নাও শুনি। চিকনগুনিয়া তখন ঢাকা শহরত বা চিটাং টাউনত এ ধরনের বড় টাউন রয়েছে। তবে ডেঙ্গু আরা 2-4-5 বছর যাবত বা 5-7 বছরত আরা ডেঙ্গু লইরে মোটামুটি অভ্যস্ত হই। যেহেতু যেহেতু এই বছর চিকনগুনিয়া একটু বেশি হয়ে হে তুলনায় ডেঙ্গু একটু আবার কমই। এই হিসেবে জিনিসটা নইতে আর আগে ভাগে বিশেষ করে বর্ষা শুরুর আগে লতি আরা যদি আর বাড়িঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, মানে বর্ষাকালে বৃষ্টি পানি জমি থাকে ধরনের কৌটা পলিথিন ডাবর, দেখা যাতে বহু সময় তারা ডাব খাইরে ফেলে রাখি, ডাব খাড়িয়ে ফেলে রাখি, এটা পানি জমি রইয়ে হয়তো আরা খেয়াল না করি, এটা পানির মধ্যে মশা কিন্তু এডিস মশা বংশবৃদ্ধি করে রয়ে মনে করেন বংশবৃদ্ধি করি বা দে মশা আক্রান্ত হয়ে পরিবেশনের লোকজনের কামড় দেয়। এ ধরনের যদি পরিবেশন যদি আরা মানে মশা বংশবৃদ্ধি করে এত পরিবেশ যদি আরা নরাখি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আগে ভাগে যদি সচেতন তো, তাহলে কিন্তু আর অসুখ বিসুখ করতে আরা বাঁচিত পাইছি। আচ্ছা, আরো একখান বিষয় আর এর স্থানীয় কমিউনিটির কাছে একখান জিজ্ঞাসা, তারা আরারে লত ফাইলে ওনারা যেহেতু নির্দিষ্ট সময় মা আয়ন অনেকেই ফোনে কিন্তু তারা বিভিন্ন প্রশ্ন গুছালো হই না হয়, অর্থাৎ তারা একখান জিনিস হয়তো স্যার দেখি আজ এর 2-3 মাস 4 মাস যাবো তারা গিরে গিরে ব্যথাগিন চিকিৎসা করানোর পরেও নজার আসলে বা কি লং টাইমের মাঝে তারা বোগা ফুরিব নাকি অন্য কোনো চিকিৎসার যা ফুরিব? নইদা আসলে কি যারা বিশেষ করি লং টাইম ব্যথাত ভুগের, ইয়ান বুঝিবেন দিবে চিকনগুনিয়া। ডেঙ্গু যারা তো নইয়ে ডেঙ্গু কিন্তু সপ্তাহ 2 সপ্তাহ 20 দিন 21 দিনের মধ্যে একদম মোটামুটি ভালো হয়ে যাবে। চিকনগুনিয়ার ব্যথা কারণ কিন্তু লং টাইম থাকে, দেখা যাতে কি একদম ভালো গিয়ে ভালো হওয়ার পরে আর জন্ম উড়ে হঠাৎ করে গিরা গিরা ব্যথা, অথবা পা ফুলি যার গই, অথবা শরীরে হনংস ফুলে এ ধরনের কি বললে আসলে লং টাইম চিকিৎসা করা পড়ে চিকনগুনিয়াত। বিশেষ করে যারা একটু মোটা টাইপের মানুষ আছে, অথবা বয়স্ক মানুষ, অথবা যারা তো শরীরের মধ্যে ইমিউন সিস্টেম দুর্বল, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা দিকে তো দীর্ঘদিন ভোগা পড়ে। আসলে হিয়ান হল্লা স্পেসিফিক আলাদা কোনো চিকিৎসা না, সিস্টেমেটিক চিকিৎসা ওই দে হিয়ান ওই দে দীর্ঘদিন হয়তো 1 মাস 2 মাস 3 মাস চিকিৎসা চালা পড়ে। আচ্ছা, আচ্ছা, শরীরের স্বাভাবিক জ্বর অথবা শরীরের ব্যথা থাকিলে আর গরত বইয়ারি কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা আনা লইতে পারি? হিয়ান ওই দে আরা যদি ধরিল যে শরীরের একটা স্বাভাবিক টেম্পারেচার আরা 98.2 ডিগ্রি ফারেনহাইট হইর, তাহলে আরো দেখা যাতে ধরুন 99 ডিগ্রি ফারেনহাইট জ্বর এই বললে একবার সিম্পল জ্বর হয়তো যে কোনো কারণে অনেক খুব পরিশ্রম করছেন, অথবা অনেক ঘুম সময়ে, অথবা মানসিকভাবে টেনশনত আছেন, যে কোনো কারণে অনেক একটু হালকা জ্বর আইতে পারে, অথবা অনেক হালকা বৃষ্টির মধ্যে একটু ভিজছেন, দেখা যাতে হঠাৎ করে একটু সর্দি জ্বর আই, এ ধরনের জিন জ্বর আছে ই নইলে আর কি কইছেন প্রথম দিকে আর কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাইনোর দরকার নাই, আর স্বাভাবিকলি একটু প্যারাসিটামল খাই, যদি খনিকর গ্যাস্ট্রিকের সমস্যা থাকে গ্যাসের ওষুধ খাই, স্বাভাবিকলি যদি আর একটু
ফ্রুটস জাতীয় জিনিস বা পানি জাতীয় জিনিস যদি বেশি হয় তাহলে কিন্তু স্বাভাবিকলি মৌসুম পরিবর্তনের পরে যে জ্বর কানো এ ধরনের জ্বরের মধ্যে এই ওষুধ কিন্তু ভালো হয়ে যাবে। যদি কোনো কারণে 2-3 দিন অপেক্ষা করানোর পর দেখা যাতে জ্বর আরো বাড়ের নহবে তখন হয়তো আর ডাক্তারের শরণাপন্ন হইও অথবা হাসপাতালে যাই দেখাই। অনে তো আর টেকনাফরি এবং অনে জানান আর এই টেকনাফর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে সাইক্লোন পাহাড় ধস অতিরিক্ত অতিবৃষ্টি এইসব বিষয় কিনলে আরা সবসময় মোকাবেলা করে বসবাস করা পড়ে আরা যাতে এই ধরনের দুর্যোগের পরিস্থিতির সম্মুখীন হয় আসলে আরাতি প্রাথমিক স্বাস্থ্য সেবার লাই কি কি জিনিস আর রাতর হাসে রাহা পড়িব। ইয়ান হইদে আসলে দুর্যোগল্লাই বলি ন এনে যে কোনো সময় আরা কিন্তু প্রত্যেক ঘর আরা যিবা পয়সা বই বলে ডাক্তারের বাসায় আরা কি হয় মানে ফার্স্ট এইড বক্স হয় মানে জীবার মধ্যে কি তাইব আর প্যারাসিটামল তাইব গ্যাস্ট্রিকের ওষুধ তাইব আর কিছু ওরসালাইন তাইব আর কিছু গজ ব্যান্ডিজ তাইব কিছু স্যালাইন তাইব এ ধরনের কিন্তু আরা পারিবারিকভাবে যারা উন্নত দেশ প্রত্যেক দেশত দেখা যাবে যে তার বাড়ি তার গাড়ি যে কোনো জায়গায় কিন্তু এ ধরনের জিনিস থাকে আরো তো হাসপাতালত থাকে এ ধরনের জিনিস ইয়ান হইদে যেহেতু আরা দুর্জন মানে দুর্যোগপূর্ণ এলাকা বিশেষ করে আর যে কোনো সময় সাইক্লোন হইতে পারে আরাতে যে কোনো সময় ভূমিধস হইতে পারে অতিবৃষ্টির কারণে পাহাড়ের আশেপাশে যারা আছে ভূমিধস হয়ে আক্রান্ত আর কিন্তু আগেও তো একটু সাবধানতা অবলম্বন করা হরিব বিশেষ করে যদি দেখি যে কোনো সিগন্যাল আছে আরাতে সিগন্যাল কিন্তু গুরুত্ব দেওয়া হরিব সরকার যেহেতু মানুষের জনগণের জানমাল বাঁচাই পেলে কিন্তু সিগন্যাল কিন দে সিগন্যাল কিন্তু দেখা যাচ্ছে কি আয় যদি মনে হয় 3 নম্বর 4 নম্বর সিগন্যাল দিয়ে আয়ও তো গুরুত্ব নদীর সিগন্যাল বাড়ে তখন কিন্তু যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হইতে পারে আর যেহেতু ঘূর্ণিঝড় প্রবণ এলাকা তবে খেয়াল করি চাইবেন এখন জনগণ কিন্তু আগের তুলনায় অনেক সচেতন এখন কিন্তু যানমালের ক্ষতি কিন্তু অনেক কম যারা হয়তো দুই একজনের অসচেতন তারারও কিন্তু সচেতন যারাও এখন কিন্তু আগের মতো পাহাড়ের হাসার যারা আছে ভূমিধস হয়ে মানুষ মারা যার পুনা ন যার কারণ এখন মানুষ সচেতন হই আর বহুত ভলান্টিয়ার যারা আছে রেড কিচেন আছে বিভিন্ন সংস্থা আছে তারা কিন্তু মাইকিং প্রচার করে আর উপজেলা পরিষদ এগুলো মানে গিয়া করে জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলার আর ইউনো মহোদয় তারা কিন্তু বহু সময় কিন্তু প্রচার প্রচারণা চালা এই প্রচার প্রচারণা চালানোর সময় যদি আর একটু গুরুত্ব দিই আমরা যদি আগেভাগে সাবধান অবলম্বন এ ধরনের যানবাহনের ক্ষতি আরো বাঁচিতে পারি। আরেকখান বিষয় অননিশ্চয় নজরত আসে অনে যেহেতু চলাফেরা গরম হিসাবে অনতি নজর আরা কিন্তু ফতেগাড়ে এবং আরার চারপাশে যথেষ্ট পরিমাণ আরা ময়লা আবর্জনা স্তূপ গড়ি রাখি এই বিষয় কিন্তু আসলে আরা নিশ্চয় জনজীবনের মাঝে ও অস্বস্তিকর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আরা নানান রোগ ব্যাধির মাঝে আরা সংক্রমিত হইবার সম্ভাবনা থাকে ঝুঁকি থাকে অনেকজন ডাক্তার হিসেবে আসলে আরা কিভাবে এই বিষয়গুলোরে আরা ভালো থাকি পাল্লা বলে কি পরামর্শ গ্রহণ করিতে পারে। ইয়ান হইতে আসলে আর যেন ব্যক্তিগতভাবে পরামর্শ ইয়ান হইতে আসলে আরা প্রত্যেকেই যদি যার যার কাজগিন যদি নিজেরা করি অন্যজনের উপর নির্ভর নয় আর যেন পৌরসভাবাসী যারা আছে আর হয়তো নির্ভর করিতে পৌরসভা আইরে মহিলাগিন লই যাইব গই কিন্তু আর দেখা যাচ্ছে কি পৌরসভার আসলে এত জনবল কম সবকিছু মিলি গতি হইতে এলাকা ভিত্তিক করি রেশনিং করে নিতে তার হয়তো 1 দিন 2 দিন সময় লাগে এই 1 দিন 2 দিন সময়ের মধ্যে মহিলাগিন যে অযৌতুক পরে থাকে এর মধ্যে দেখা যায় কুকুর বিড়াল বর্জন আইরে কিন্তু মহিলাগিন এক জায়গা তো আরেক জায়গার লয় আর পরিবেশ ধ্বংস শহরে এটা কিন্তু মশা মাছি বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে কিন্তু আর অসুখ বিসুখ বাড়ে এইভাবে আর যেন পরামর্শ তাবি আনইতে আরা প্রত্যেক বাড়িঘরের আশেপাশে জিনিস যদি আরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং সরকারকে যদি সহযোগিতা করি যারা এই উপজেলা পরিষদ হন অনার এই আর পৌরসভা হন বা ইউনিয়ন পরিষদের যদি যারা কাজ করে তারা যদি আরো সহযোগিতা করি ব্যক্তিগতভাবে তাহলে কিন্তু আর যদি নিজের পরিবার গান ভালো থাকে আর এলাকা যদি ভালো থাকে আর দেশ ভালো থাকবে তখন আর এ ধরনের আর উদ্যোগী গুরুত্ব সহকারে আর হয়তো ব্যক্তিগত বহুত কাজ নিজেরা করি এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিনা আর যদি হয়তো আগের তুলনায় এখন একটু আগের চাইতে সচেতন তারপরও রাস্তাঘাটে বের হলে কিছু কিছু অংশ দেখা যায় যে এখনো বহুত ময়লা পরি রইয়ে হয়তো পৌরসভা আইব 1 দিন বা 2 দিন পরে যে কারণে আর যদি নিজেরা যদি একটু মহিলাগিন কম করি মহিলাগিন যদি গুছাই রে ফেলিতে পারি যে কিছু মহিলা আছে কি আর গরমের মধ্যে একটু ডাম্পিং করে মেডি করিয়ে ফেলাইতে পারি বহুত আছে যেন কিছু পলিথিন আছে পলিথিন কিনে আর ফুরাই ফেলিতে পারি দেখা যাতে কি পরিবেশ ধ্বংস এ ধরনের মাটির উর্বরতা কমের মাটির গুণাগুণ কমের এ ধরনের আর যেন ব্যক্তিগত পরামর্শ আনলে আর প্রত্যেকে একটু সচেতন হয় শিক্ষামূলকভাবে যে না জানে তারা একটু জানায় যে জানি তারা ওরা গড়ের কিনা একটু খোঁজ খবর রাখে। হ্যাঁ, এখন একটু সমসাময়িক বিষয় হলে হতা হয় অনারাতে এখন রোগ কিনলে বিশেষ করে শিশু গর্ভবতী মাওল এবং অন্যান্য বয়সী মানুষজন অনারার হাসপাতালের মাঝে আইয়ের এবং এই বিষয়ে কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায়। ইয়ান হইতে এখন কিন্তু একটু ডায়রিয়ার প্রাদুর্ভাব বাইছে বিশেষ করে আই সকালবেলা ও রাউন্ড দিয়ে ইয়ে হাসপাতালত তো ওরে অলরেডি আজ 62টা রুগী ভর্তি এসেছিল এর মধ্যে প্রায় 30-32টা রুগী ছুটি দিই এর মধ্যে ম্যাক্সিমাম রুগী দেখিলাম যে বেশ কিছু বাচ্চা হলো ডায়রিয়া ওর বিশেষ করে একটু মৌসুম পরিবর্তন হওয়ার পরে খেয়াল করেছে এবং সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে বাকি সময় গরম থাকে মাঝে মধ্যে আবার 2-1 দিন কিন্তু পছন্দ করেন বৃষ্টি হই যে কারণে এই যে পরিবেশের তারতম্যর কারণে
বাচ্চাগুলোর কিন্তু একটু ডায়রিয়া নিউমোনিয়াও বাজছে, বেশ কিছু নিউমোনিয়ার বাচ্চাও দেখা যায় ইয়ান হইতে। আর যে পরামর্শ থাকবে ইয়ান হইলে এই সময় বাচ্চাগুলোর কেউ বাচ্চা খাইতো না স্যার, জোর করি না খাওয়াইবান, বাচ্চাগুলোর একটু ফলমূল খাবান, পরিষ্কার পরিচ্ছন্ন রাখন। বিশেষ করে কিছু একটু মোটামুটি বড় বাচ্চা যারা একটু খেলাধুলা করে সন্ধ্যার সময়, অন্তত সন্ধ্যার আসরের সময় ওনারা একটু গোসল আসল গড়িয়ে অথবা সন্ধ্যা হয়ে গেলে প্রয়োজন একটু গরম পানি দিলে গোসল গরম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ডায়রিয়া গান কমিব। আর হইলে বিশেষ করে নিউমোনিয়া বাচ্চাগুলোর ক্ষেত্রে আরা যদি সকালবেলা একটু ঠান্ডা হলে হালকা একটু মানে মোটা কাপড় দিয়ে ডাকি রাখুন। আর ফ্যান চালন অনেক সময় বড় সময় আরা গ্রাম অঞ্চলে গড়ে গিয়ে একটু ঠান্ডা লাগবে, তখন কিন্তু ফ্যান না চালা গরমে গামে কিন্তু আবার আরো নতুন করে কিন্তু তার কিন্তু নিউমোনিয়া গান বাড়ে। ইয়ান হইতে আরা তো আসলে আরা স্বাভাবিক বড়জন যেন করে চলি হ্যান করে যদি বাচ্চা কিনারা চালাইতে হয় তাহলে কিন্তু এই মৌসুমী যে অসুখ কিন্তু বাড়ে কিন্তু কমে যাবে। যে আর হাসে একজন শ্রোতার সঙ্গে যুক্ত হতে চান। জি, আসসালামু আলাইকুম শ্রোতা, ওনার পরিস্থিতি মতামত বা প্রশ্ন জানাতে পারেন। আপনাদেরকে যদি আমি কিছু শব্দ কিছু জি, আর কথা হচ্ছে যে আর এখানে তো 3 জন সদস্য, 3 জনের জ্বর, আরো জ্বর, এখন আইছি ডেঙ্গু আর আচ্ছা চিকুনগুনিয়া পরীক্ষা করার জন্য হসপিটালে যাইব না। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা, জি। ধন্যবাদ। আমাদের দর্শক শ্রোতা যারা হুম, প্রশ্ন করে যে উনি সহ ওনার পরিবারের হুম, তিনজন যে অসুস্থ হুম, জ্বর ইয়ান হলে আর পরামর্শ দেবে তো অবশ্যই হাসপাতালে তাইবান, হাসপাতালের মধ্যে আইয়ের পরীক্ষা নিরীক্ষা করন আসলে কি মৌসুমী জ্বর নাকি এনে ডেঙ্গু জ্বর বা চিকুনগুনিয়ার অনেক পরীক্ষা করিবান অবশ্যই। হুম। মানে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা করন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, আর একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে এগিয়ে গিয়ে আর শ্রোতা ললাই কোনো পরামর্শ আছে হ্যাঁ, কিনা যে ডেঙ্গু এবং ডেঙ্গু এবং চিকনগুনিয়া ইয়ান বিষয় হইতে নিয়ে? আর যেন পরামর্শ ইয়ান হইতে আসলে আর যেন মৌসুম ভেদে অসুখ হইব এ ধরনের আর আশা নকরি। আর যেন মনে করো ডেঙ্গু এখন বর্ষা গিয়ে গিয়ে ডেঙ্গু নইব সে ধরনের আশা নকরছি, যেহেতু ডেঙ্গু মহামারী আকারে এখনো কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলত ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী মারা যার এটা সংখ্যা আছে, যদিও আগের তুলনায় কম, কিন্তু তারপরে এই যে যার ফ্যামিলির মধ্যে একজন ডেঙ্গু বা চিকনগুনিয়ার আক্রান্ত হয়ে মারা যার ওর পরিবার জানে আসলে ও কি হারার। হুম, ইয়ান হইতে আর একটা পরামর্শ তাইব এ ধরনের জ্বরে আর যেন অবহেলা নকরি। বহু সময় দেখা যায় কি আর জ্বর মানে সাধারণ জ্বর মনে করে অবহেলা করি, ফার্মেসিতে কিছু ওষুধ খাই থাকি, তাও দেখা যায় দেখি দিন দিন তার জটিলতা বাড়, পরবর্তী হাসপাতালে যায় চিকিৎসা লইলেও তার সমস্যা বাড়ি যার হয়তো ন জানি তার ডেঙ্গু হয়ে কিনা, দেখা যায় তার প্লাটিলেট খান বহুত কমে গিয়ে গই একদম দুর্বল হয়ে গিয়ে পরীক্ষা করে দেখা যাতে তার প্লাটিলেট খান 20,000 30,000 লামি গিয়ে যেটা হাতে মিনিমাম 1.5 লাখ টাকা পড়ে। এ ধরনের রোগীও কিন্তু আরা পায় ইয়ান হলে আর পরামর্শ ওনারা অসুখ বিসুখ হইলে অবহেলা নকরিবা না। ওনারা এখন আর আশেপাশে প্রচুর পরিমাণ আর স্বাস্থ্য কেন্দ্র আছে, এমনকি আর কমিউনিটি ক্লিনিক আছে, সাব সেন্টার আছে, আর FWC আছে, আর হাসপাতাল আছে, এখন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। টেকনাফর উকি এখন কক্সবাজারের প্রত্যেকটা আনাচে কাছে এখন আমার CNG রিক্সা ভ্যান নফাতে কোনো জায়গা নাই। হুম। সুতরাং আরো অবহেলা নকরি, একটু যে কোনো সময় অসুখর গুরুত্ব দিয়ে হাসপাতাল মুখী হই, হাসপাতালে চিকিৎসা করি, তাহলে আর অনেকাংশে ভালো থাকুম। আর দ্বিতীয় হতো আরা যে যতটুক জানি যে ন জানে তার একটু জানাই, কারণ যে ন জানে তেও আমার আর আত্মীয় স্বজন সবার প্রত্যেকে মিলিয়ে সমস্যা সুন্দর করিবার চেষ্টা করি। জি। জি, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু লারা কুন্তি কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এগিয়ে গিয়ে ওনারা এতক্ষণ শুনিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও কমিউনিটি এঙ্গেজমেন্ট এন্ড অ্যাকাউন্টেবিলিটি CEA টিম কর্তৃক বাস্তবায়নাধীন ব্রিটিশ রেড ক্রস সাপোর্টেড CEANST প্রকল্প সহযোগিতায় জনপ্রিয় কলিং লাইভ হ্যালো রেড ক্রিসেন্ট আরাকুনির অনরে আজিয়া প্রচারিত হলো রেডিও নাফ ৯৯.২ তো আর এই অনুষ্ঠানের আজিয়ার বিষয় আসিল ডেঙ্গু এবং চিকনগুনিয়া। হ্যাঁ, শ্রোতা বন্ধু অনারাও কিন্তু এই বিষয়ে আজিয়ার বিষয়ে মতামত জানাইতে পারেন। স্টুডিওর মোবাইল নাম্বার 018822111722 এই নম্বর অথবা ফেসবুক পেজের মাঝে ওনারা মতামত জানাইতে পারেন SMS এর মাধ্যমে ওনারা জানাইতে পারেন। এই অনুষ্ঠানের মাঝে আজি অতিথি হিসাবে যিবা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাঝে অংশগ্রহণ করছে আর আবারও পরিচিত আর অতিথির ফতি। আমি ডাক্তার মোহাম্মদ এনামুল হক, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনাফ। আর পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনা ছিলাম দুজন হারুন রশিদ আর আই সামিরা। শ্রোতা বন্ধুল অনুষ্ঠানের কারিগরি সহযোগিতায় নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে আসিল কমিউনিটি এঙ্গেজমেন্ট এন্ড অ্যাকাউন্টেবিলিটি CEA টিম। প্রিয় শ্রোতা, আজের মতো এরই বিদায়ের হতাইব আগামী পর্ব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, যেন প্রাকৃতিক দুর্যোগত নারী বৃদ্ধ প্রতিবন্ধী ও শিশু নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।